আজকে তোমাদের অবস্থার পরিবর্তন চেঞ্জ অফ স্টেট এই চ্যাপ্টার প্রথম ক্লাস। আর বোর্ডে একটা ছক মতো আঁকা আছে, দেখো, লক্ষ্য করো। পদার্থের প্রধানত তিনটা অবস্থা হয়, তোমরা জানো, আগে পড়েছো। কঠিন অবস্থা, তরল অবস্থা, গ্যাসীয় অবস্থা, সলিড, লিকুইড, গ্যাস। কঠিনকে তাপ দিলে কি হয়? গলে তরল হয়, এই প্রক্রিয়াকে বলে গলন। আবার তরলকে তাপ দিলে গ্যাস হয়, এই প্রক্রিয়াকে বলে বাষ্পীভবন। আবার গ্যাস থেকে তাপ নিষ্কাশন করলে ঘনীভূত হয়ে গ্যাসটা তরল হয়, এই প্রক্রিয়া বলে ঘনীভবন। আবার তরলকে আরও তাপ নিষ্কাশন করলে পুনরায় কঠিন হয়, এই প্রক্রিয়াকে বলে কঠিনীভবন। তাহলে পদার্থের বলা হলো প্রধানত তিনটা অবস্থা, ওকে। আবার কঠিনকে যদি তাপ দেওয়া হয়, সরাসরি কঠিনটা কি হয়? গ্যাস হয়ে যায়। গ্যাস হয়ে যায়, এই প্রক্রিয়া বলে ঊর্ধ্বপাতন। তোমরা জানো যে কর্পূর, নিশাদল, আয়োডিন এগুলো সরাসরি কঠিন থেকে বাষ্প হয়। আবার গ্যাস থেকে তাপ নিষ্কাশন করলে সরাসরি কঠিন হয়ে যায়, এই প্রক্রিয়া বলে অধঃপাতন। অধঃপাতন মানে তুষার কণা। তাহলে তিনটা প্রধান অবস্থা ছাড়াও পদার্থের চতুর্থ অবস্থা লিখেছি, দেখো। পদার্থের চতুর্থ অবস্থা, ফোর্থ স্টেট অফ ম্যাটার, এটা হচ্ছে প্লাজমা বা আয়নীয় অবস্থা। মানে গ্যাসকে যদি আরও তাপ দেওয়া হয়, প্রায় কয়েক লক্ষ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, গ্যাসীয় পদার্থটা কী হয়? প্লাজমা বা আয়নীয় অবস্থায় পরিণত হয়। এটি পদার্থের চতুর্থ অবস্থা, ওকে। নেক্সট দেখো, কঠিন থেকে তাপ নিষ্কাশন করলে প্রায় পরম শূন্য উষ্ণতায়, কাছাকাছি উষ্ণতায় এটি অতি পারমাণবিক অবস্থায় পরিণত হয়, সুপার অ্যাটমিক স্টেট, অতি পারমাণবিক অবস্থা। তাহলে কটা অবস্থা হয়ে গেল পদার্থের? পাঁচটা অবস্থা, ওকে। তো আমরা বলেছিলাম, দেখো, গলন, বাষ্পীভবন, ঊর্ধ্বপাতন, এগুলো তাপ প্রয়োগ করা হচ্ছে, ফলে এদের বলে উচ্চ অবস্থান্তর। আবার কঠিনীভবন, ঘনীভবন, অধঃপাতন এইগুলো হচ্ছে নিম্ন অবস্থান্তর, মানে তাপ নিষ্কাশন করা হচ্ছে। তাপ দিলে উচ্চ অবস্থান্তর, আর তাপ নিষ্কাশন করলে নিম্ন অবস্থান্তর, ওকে। এই যে অবস্থার পরিবর্তন হচ্ছে, এর জন্য এখানে মূল কাজটা কে করছে? এই চ্যাপ্টারের কি পয়েন্ট তোমাদের বলবো, লীন তাপ। লীন তাপ এই কাজ করছে। লীন তাপ কথাটা হচ্ছে লীন তাপ, ল্যাটেন্ট হিট। ল্যাটেন্ট হিট, লীন তাপ কি? ধরো আমি বরফকে তাপ দিচ্ছি, বরফটা জল হয়ে যাচ্ছে। তাহলে বরফ হচ্ছে কঠিন পদার্থ। কঠিন পদার্থের অণুগুলি কীরকম থাকে না? কঠিন পদার্থের নির্দিষ্ট আকার আছে, আয়তন আছে, অণুগুলি কেলাসিত অবস্থা থাকে, কেলাসিত অবস্থায়, ক্রিস্টাল। তাপ দিলে কি হয়? এর আণবিক সজ্জা ভেঙে যায়, কঠিন পদার্থটা তখন কি হয়? গলতে শুরু করে, তরলে পরিণত হয়। এই তাপটা যে দেওয়া হলো, এই তাপের জন্য কি হয়? এখানে উষ্ণতার পরিবর্তন হচ্ছে না। এই তাপটা কোথায় যাচ্ছে? এই তাপটা মিলিয়ে যাচ্ছে, পদার্থের সঙ্গে মিলিয়ে যাচ্ছে, লীন হয়ে যাচ্ছে। বরফটা গলাতে গিয়ে জল হচ্ছে, এই তাপটা যেন লীন হয়ে গিয়ে বরফের কঠিন অবস্থাকে তরলে পরিণত করছে। এই জন্য একে বলা হচ্ছে লীন তাপ। তো লীন তাপের ডেফিনেশন কি না? এখানে কি হয়? উষ্ণতার পরিবর্তন হবে না। উষ্ণতার পরিবর্তন না ঘটিয়ে কেবলমাত্র অবস্থার পরিবর্তন করতে কোনো পদার্থের উপর যে তাপ প্রয়োগ বা নিষ্কাশন করতে হয়, তাকেই বলে ওই পদার্থের লীন তাপ। ঠিক আছে? তো লীন তাপের সংজ্ঞা আমরা লিখে ফেলি। লীন তাপের সংজ্ঞা, ধরো সংজ্ঞাটা এরকম। লীন তাপ, ধরো পদার্থের ভর এম ভরের একটা পদার্থের ভর হচ্ছে এম ভরের পদার্থ, তাতে তাপ দেওয়া হলো, ধরো কিউ তাপ দেওয়া হলো। তাহলে কিউ সমান হয় এম এল। এলটা হচ্ছে লীন তাপ।
এলটা হচ্ছে পদার্থের লীন তাপ। ধরো একটা কঠিন পদার্থে গলাচ্ছি, কি বললাম, ধরা যাক এম ভরের পদার্থ, কঠিন পদার্থ, এম ভরের কঠিন পদার্থের অবস্থার পরিবর্তন মানে কঠিনকে তাপ দিলে কি গলন হয়। এম ভরের কঠিন পদার্থের অবস্থার পরিবর্তন ঘটাতে যদি কিউ পরিমাণ তাপ প্রয়োগ, কঠিনকে তাপ দিলে তরল হবে, আর তাপ নিষ্কাশন করলে অতি পারমাণবিক অবস্থা হবে। ধরো আমি তাপ দিচ্ছি, এম ভরে কঠিন পদার্থের অবস্থার পরিবর্তন বা গলাতে আর কি, ধরো হ্যাঁ, কঠিন পদার্থকে ধরো গলাতে যদি কিউ পরিমাণ তাপ প্রয়োগ করতে হয়, তাহলে কি হয়, তাহলে কিউ সমান হয় এম এল। যেখানে এল হচ্ছে পদার্থের লীন তাপ। ওকে, তাহলে এম ইকুয়াল টু যদি 1 হয় তাহলে কিউ ইকুয়াল টু এল। তাহলে আমরা লীন তাপের সংজ্ঞা বলতে পারি আমরা যে একক ভরের কোনো পদার্থের উষ্ণতার পরিবর্তন না ঘটিয়ে কেবলমাত্র অবস্থার পরিবর্তন ঘটাতে গেলে যে পরিমাণ তাপ প্রয়োগ করতে হয় তাকেই বলে ওই পদার্থের লীন তাপ। ঠিক আছে, তাহলে আমরা সংজ্ঞাটা লিখে ফেলি, লীন তাপের সংখ্যা। এই ডেফিনেশনে কিন্তু আমাদের একক ভর উল্লেখ অবশ্যই করতে হবে। ঠিক আছে, লীন তাপের সংজ্ঞা আমরা লিখে ফেলছি। একক ভরের কোনো পদার্থের উষ্ণতার পরিবর্তন না করে শুধুমাত্র অবস্থার পরিবর্তন ঘটাতে যে পরিমাণ তাপ প্রয়োগ বা নিষ্কাশন করা হয় তাকে ওই পদার্থের লীন তাপ বলে। ওকে, তাহলে একক ভরের কোনো পদার্থের উষ্ণতার পরিবর্তন না করে শুধুমাত্র অবস্থার পরিবর্তন ঘটাতে যে পরিমাণ তাপ প্রয়োগ বা নিষ্কাশন করা হয় তাকে ওই পদার্থের লীন তাপ বলে। ঠিক আছে, লীন তাপের ডেফিনেশন লিখলাম। এখন লীন তাপের আমরা একটা ব্যাখ্যা বলব, যে লীন তাপ তারপর আমরা লীন তাপের ইউনিট বলবো, লীন তাপের ব্যাখ্যা। ওকে, লীন তাপের ব্যাখ্যা ধরো কঠিন থেকে আমরা একটু বলি যে লীন তাপের ব্যাখ্যা। সাপোজ আমরা আগে বলেছি, অনেক আগে ক্লাসে বলা হয়েছে যে কঠিন পদার্থের নির্দিষ্ট আকার আয়তন আছে, কঠিন পদার্থের মানে কেলাসিত অবস্থা থাকে, কঠিন পদার্থ নির্দিষ্ট কেলাস আছে এবং অণুগুলির মধ্যে আন্তঃআণবিক ব্যবধান খুব কম এবং অণুগুলো পরস্পর আবদ্ধ। আর তরলের ক্ষেত্রে আন্তঃআণবিক ব্যবধান কঠিনের চেয়ে বেশি
আর গ্যাসের ক্ষেত্রে আন্তঃআণবিক ব্যবধান আরও বেশি। তো কঠিনকে তরলে পরিণত করতে গেলে, গলাতে গেলে তাপ দিতে হবে, মানে তাপ দিয়ে তাদের অণুগুলির মধ্যে দূরত্ব বাড়াতে হবে। ফলে যে শক্তি ব্যয়িত হবে সেই শক্তিটা লীন তাপ সরবরাহ করবে। তাই লীন তাপ পদার্থের উষ্ণতা পরিবর্তন ঘটাতে পারে না, কেবলমাত্র অবস্থার পরিবর্তন ঘটাতে পারে। আর ব্যাখ্যাটা আমরা লিখি। কঠিন থেকে তরলে রূপান্তর, কঠিন থেকে তরলে রূপান্তর অর্থাৎ গলন, তাই না? অর্থাৎ গলন। কঠিন থেকে তরলে রূপান্তর প্রক্রিয়াকে বলে মেল্টিং। ওকে, অর্থাৎ গলন প্রক্রিয়ায় কি হয় না, গলন প্রক্রিয়ার অর্থ হলো পদার্থের কঠিন পদার্থে কী হয়, কেলাসিত অবস্থা, পদার্থের কেলাসিত আণবিক সজ্জা ভেঙে যায়। কেলাসিত আণবিক সজ্জাটি ভেঙে যাওয়া। ওকে, ভেঙে যাওয়া, কেলাসিত আণবিক সজ্জাটা ভেঙে যায়, তার জন্য শক্তি ভেঙে যাওয়া। এর জন্য যে শক্তির প্রয়োজন হয় সেটা কে সরবরাহ করে, লীন তাপ। ওকে, এর জন্য যে শক্তি প্রয়োজন হয় তা লীন তাপ ওই শক্তি সরবরাহ করে, লীন তাপ ওই শক্তি সরবরাহ করে। দিলে কী হবে, তাহলে লীন তাপ কী করে না, পদার্থের উষ্ণতা পরিবর্তন ঘটাতে পারে না। ওই তাপ যে শক্তি প্রয়োজন হয়, লীন তাপ ওই শক্তি সরবরাহ করে। তাই লীন তাপ উষ্ণতার পরিবর্তন ঘটাতে পারে না। লীন তাপের ক্ষেত্রে উষ্ণতার পরিবর্তন হচ্ছে না। ওকে, উষ্ণতা পরিবর্তন হচ্ছে না। সাপোজ কঠিন পদার্থকে তরলে রূপান্তরের সময়, কঠিন পদার্থকে তরলে রূপান্তরের সময় ধরো কঠিনকে তরলে রূপান্তর করছি, কঠিন পদার্থকে তরলে রূপান্তরের তুলনায় যদি আমি তরলকে গ্যাসে রূপান্তর করি তাহলে আরও বেশি তাপ দিতে হবে, কারণ গ্যাসের ক্ষেত্রে অণুগুলির আন্তঃআণবিক ব্যবধান অনেক বেশি। ওকে, রূপান্তরের তুলনায় তরল পদার্থকে গ্যাসীয় পদার্থে রূপান্তর করতে হলে গ্যাসীয় পদার্থে রূপান্তরের সময় আন্তঃআণবিক মানে ইন্টার অ্যাটমিক ডিস্টেন্স, বুঝতে পারলে, আন্তঃআণবিক ব্যবধান অনেক বাড়াতে হয়। কঠিন পদার্থকে তরলে রূপান্তরের তুলনায় তরল পদার্থকে গ্যাসীয় পদার্থে রূপান্তরের সময় আন্তঃআণবিক ব্যবধান অনেক বেশি ব্যবধানটা অনেক বেশি বাড়াতে হয়, ওকে, অনেক বেশি বাড়াতে হয় বলে তাহলে কঠিন থেকে তরলে মানে রূপান্তর করতে যে লীন তাপ লাগবে, তরল থেকে গ্যাসীয় পদার্থে রূপান্তর করতে গেলে বেশি পরিমাণ তাপ লাগবে। ওকে, বেশি তাপের প্রয়োজন হয়, আন্তঃআণবিক ব্যবধান অনেক বেশি বাড়াতে হয় বলে বেশি তাপের প্রয়োজন হয়,
হয়। তাই তাই গলনের তুলনায় গলনের লীন তাপের চেয়ে বাষ্পীভবনের লীন তাপ বেশি হয়। লীন তাপ অনেক বেশি হয়। যেখানে বরফ গলন লীন তাপ 80 ক্যালোরি পার গ্রাম, সেখানে বাষ্পীভবনের লীন তাপ জলের 537 ক্যালোরি পার গ্রাম। ওকে, লীন তাপের ডেফিনেশন বললাম আর লীন তাপের ব্যাখ্যা বললাম। এখন লীন তাপ বলেছি যে কিউ সমান ml। তা লীন তাপের আমরা একটু ইউনিট আর ডাইমেনশন দেখে নিই। লীন তাপ, ল্যাটেন্ট হিট, তাহলে কী হলো, লীন তাপ এল সমান হয়ে গেল কিউ বাই এম। ওকে, লীন তাপ এল সমান কী হয়ে গেল, কিউ বাই এম, এম সমান। তাহলে লীন তাপের মাত্রা কী হবে না, কিউ মানে শক্তি, এম এল স্কোয়ার টি মাইনাস টু, আর দিস ইজ এম, তাহলে মাত্রা হয়ে গেল এল স্কোয়ার টি মাইনাস টু। লীন তাপের ডাইমেনশান। ওকে, মাত্রা হয়ে গেল। আর ইউনিট কী হবে, সিজিএস ইউনিট, সিজিএস আর এসআই ইউনিট, লীন তাপের একক ইউনিট সিজিএস অ্যান্ড এসআই। সাপোজ কিউ বাই এম, কিউ মানে ক্যালোরি, তাপের একক ক্যালোরি, গ্রাম ইনভার্স, ক্যালোরি পার গ্রাম, আর দিস ইজ জুল পার কেজি। এখন লীন তাপ 4 প্রকার হয়। ওকে, আমরা দেখব যে লীন তাপ 4 প্রকার। পদার্থের অবস্থান্তর অনুযায়ী, পদার্থের অবস্থান্তর অনুযায়ী লীন তাপ 4 প্রকার হয়। ওকে, 4 প্রকার হয়। নাম্বার 1 হচ্ছে গলনের লীন তাপ। গলনের লীন তাপ, গলন মানে কঠিন অবশ্যই, তাহলে কঠিনের গলনের লীন তাপ। তা আমরা একটু ডেফিনেশন দেখি। কঠিনের গলন লীন তাপ সংজ্ঞাটা কী হবে, আমরা লীন তাপের ফর্মুলাটা ফেলে দিব। লীন তাপের সংজ্ঞাটা বলেছিলাম, কী বলেছিলাম, একক ভরের কোনো কঠিন পদার্থের একক ভরের কোনো কঠিন পদার্থের কঠিনকে তরল করব, গলন তো কঠিন থেকে তরল হবে। ওকে, কঠিন থেকে তরল, উষ্ণতা চেঞ্জ হবে না। তো এক্ষেত্রে সংজ্ঞাটা বলছি, একক ভরের কোনো কঠিন পদার্থের উষ্ণতার পরিবর্তন না ঘটিয়ে তাকে তরলে পরিণত করতে গেলে যে পরিমাণ তাপ প্রয়োগ করতে হয় তাকেই বলে কঠিনের গলনের লীন তাপ। ওকে, একটা এক্সাম্পল দিই। কঠিন থেকে তরল, সাপোজ আবার বরফকে তাপ দিলে কী হবে, জল হবে। তাহলে বরফ গলনের লীন তাপ আমরা দেখি, একটা এক্সাম্পল দিয়ে বলি। যেমন সাপোজ সিজিএস সিস্টেমে, সিজিএস পদ্ধতিতে বরফ গলনের লীন তাপ তোমাদের আগে বলা হয়েছে ক্লাস 9-এ, ধরো এল সমান 80 ক্যালোরি পার গ্রাম। এর অর্থ কি না, এর অর্থ হলো 0 ডিগ্রি বরফ গলবে, মানে বরফ ধরো 0 ডিগ্রি সেলসিয়াসে বরফ গলে কি হয়, জল হয়। 0 ডিগ্রি সেলসিয়াসে জল হয়। তাহলে এখানে ফর্মুলা কী হবে, কিউ সমান ml। যেখানে উষ্ণতার পরিবর্তন হবে না, ফর্মুলা হবে কিউ সমান ml। তাহলে বরফ গলনের লীন তাপ 80 ক্যালোরি পার গ্রাম। এর অর্থ কী হলো না, 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার 1 গ্রাম বরফকে ওই উষ্ণতার 1 গ্রাম জলে পরিণত করতে গেলে 80 ক্যালোরি তাপ দিতে হবে। ঠিক আছে, এটা বরফ গলনের লীন তাপ 80 ক্যালোরি পার গ্রাম এর অর্থ।
এসআই সিস্টেমে বরফ গলনের লিনতাপ সাপোজ এল আইস লিনতাপ কত 3.36 10⁵ জুল পার কেজি। এর অর্থ কি? এল আইস এসআই সিস্টেমে বরফ গলনে 3.36 10⁵ 10⁵ জুল পার কেজি। এর অর্থ কি? এখানে 1 গ্রাম না নিয়ে আমরা 1 কেজি বরফ নেব। 1 কেজি বরফ দিলে 1 কেজি জল পাবো, ভরের কোনো পরিবর্তন হয় না। তাহলে এখানে হবে 0°C উষ্ণতার 1 কেজি বরফকে ওই উষ্ণতার 1 কেজি জলে পরিণত করতে গেলে 3.36 × 10⁵ জুল তাপের প্রয়োজন। ওকে, এটা আমরা গলনের লিনতাপ বললাম। তাহলে কঠিনের গলনের লিনতাপ। আর 2 নম্বর হচ্ছে তরলের কঠিনীভবনের লিনতাপ। তরলের কঠিনীভবনের লিনতাপ কাকে বলে? না, ওই একক ভর বলতে হবে। একক ভরের কোনো তরল পদার্থকে কঠিনে পরিণত করতে হলে উষ্ণতা স্থির রেখে যে পরিমাণ তাপ নিষ্কাশন করতে হয় তাকেই বলে তরলের কঠিনীভবনের লিনতাপ। যেমন তরল থেকে কঠিন হবে মানে তরল থেকে কঠিন হবে মানে জল থেকে আবার বরফ হবে, জল থেকে বরফ। তার জন্য কী করতে হবে? তাপ নিষ্কাশন করতে হবে। ওকে, তাপ নিষ্কাশন করতে হবে। বরফ থেকে জল হয়েছিল, তাপ দিতে হয়েছিল। জল থেকে বরফ করতে গেলে তাপ নিষ্কাশন করতে হবে। এবং বরফ গলনের লিনতাপ যা হয়, জল বরফে পরিণত হলে লিনতাপ একই হয়। মানে কি? কঠিনের গলনের লিনতাপ আর তরলের কঠিনীভবনের লিনতাপ সমান। তো তরলের কঠিনীভবনের লিনতাপ কি বললাম? একক ভরের কোনো তরলকে তরলের উষ্ণতা স্থির রেখে কঠিনে পরিণত করতে গেলে যে পরিমাণ তাপ নিষ্কাশন করতে হয় তাকেই বলে তরলের কঠিনীভবনের লিনতাপ। ঠিক আছে? তাহলে আমরা বলতে পারি যে বিশুদ্ধ তরলের ক্ষেত্রে এখানে আমরা বলতে পারি যে জলের কঠিন পদার্থের ক্ষেত্রে সাধারণত বিশুদ্ধ কঠিন বিশুদ্ধ কেলাসাকার বিশুদ্ধ ও কেলাসাকার কঠিন পদার্থের ক্ষেত্রে, ওকে, যেমন ধরো বরফ সাধারণত বিশুদ্ধ ও কেলাসাকার কঠিন পদার্থের ক্ষেত্রে, যেমন ধরো বরফ কি হয় না ক্ষেত্রে গলনের লিনতাপ সমান কঠিনীভবনের লিনতাপ সমান হয়। গলন লিনতাপ আর কঠিনীভবন লিনতাপ পরস্পর সমান। মানে কি? ধরো আমরা বলেছি বরফ গলন লিনতাপ 80 ক্যালোরি পার গ্রাম। তাহলে এখানে বলতে পারি সিজিএস সিস্টেমে ধরো জলের কঠিনীভবনের লিনতাপ সেম হবে। জলের কঠিনীভবনের লিনতাপ কত হবে? ওই এল ইকুয়াল টু সাপোজ 80 ক্যালোরি পার গ্রাম। এর অর্থ কী হলো? না, এর অর্থ হবে যে 0°C উষ্ণতার 1 গ্রাম জলকে ওই উষ্ণতার 1 গ্রাম বরফে পরিণত করতে গেলে 80 ক্যালোরি তাপ নিষ্কাশন করতে হবে। ওকে, আর এসআই সিস্টেমে জলের কঠিনীভবন লিনতাপ একইভাবে বলেছি। তাহলে এল ইকুয়াল টু ধরো 3.36 10⁵ জুল পার কেজি। এর অর্থ কি? এর অর্থ হলো 0°C উষ্ণতার 1 কেজি জলকে ওই উষ্ণতার 1 কেজি বরফে পরিণত করতে গেলে 3.36 × 10⁵ জুল তাপ নিষ্কাশন করতে হবে। তাহলে এখানে কি বললাম আমরা? দেখো, সাধারণত বিশুদ্ধ ও কেলাসাকার কঠিন পদার্থের ক্ষেত্রে যেমন বরফ গলনের লিনতাপ আর কঠিনীভবনের লিনতাপ পরস্পর সমান হচ্ছে। ওকে, তাহলে লিনতাপ আমি 2 রকম বললাম, 4 প্রকারের মধ্যে 3 নম্বর ধরো। 3 নম্বর হচ্ছে ধরো
তরলের তরলের বাষ্পীভবনের লীন তাপ, বাষ্পীভবনের লীন তাপ মানে তরলকে তাপ দিলে বাষ্প হবে, তরলকে তাপ দিলে বাষ্প হবে। সাপোজ লিকুইড তাপ দেওয়া হচ্ছে, দেন এটা কী হবে, বাষ্প হবে, বাষ্প। ওকে, কাকে বলে না একক ভরের কোনো তরল পদার্থের উষ্ণতা স্থির রেখে বাষ্পে পরিণত করতে গেলে যে পরিমাণ তাপ প্রয়োগ করতে হবে তাকে বলে তরলের বাষ্পীভবনের লীন তাপ। একটা এক্সাম্পল দিই, সাপোজ জলকে যদি আমি তাপ দিই তাহলে কি হয়, বাষ্প হয়, স্টিম, বাষ্প। তাহলে জলের বাষ্পীভবনের লীন তাপ সাপোজ সিজিএস সিস্টেমে জলের বাষ্পীভবনের লীন তাপ 537 ক্যালোরি পার গ্রাম। এর অর্থ কি, এর অর্থ হলো যে জলকে বাষ্প করব, তাহলে জলকে বাষ্প করতে গেলে সেই জলের টেম্পারেচার হতে হবে 100 ডিগ্রি সেলসিয়াস, আর বাষ্পের টেম্পারেচারও 100 ডিগ্রি সেলসিয়াস। ওকে, তাহলে কিউ সমান ml। তাহলে কি বলবো না 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার 1 গ্রাম জলকে ওই উষ্ণতার 1 গ্রাম বাষ্পে পরিণত করতে 537 ক্যালোরি তাপ দিতে হবে। ওকে, আর এসআই সিস্টেমে জলের বাষ্পীভবন লীন তাপ হয়ে যাবে 2.26 × 10⁶ জুল পার কেজি। এর অর্থ কি, এসআই সিস্টেমে জলের বাষ্পীভবনের লীন তাপ 2.26 × 10⁶ জুল পার কেজি। এর অর্থ হবে যে 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার 1 কেজি জলকে ওই উষ্ণতার 1 কেজি বাষ্পে পরিণত করতে 2.26 × 10⁶ জুল তাপের প্রয়োজন। ওকে, নাম্বার 4, এটা কি না স্টিমের ঘনীভবনের লীন তাপ মানে বাষ্পের ঘনীভবনের লীন তাপ। ওকে, ঘনীভবনের লীন তাপ, স্টিম মানে বাষ্পের ঘনীভবনের লীন তাপ কাকে বলে না একক ভরের কোনো বাষ্পীয় পদার্থকে বাষ্পকে একক ভরের কোনো বাষ্পের বা বাষ্পীয় পদার্থকে বা স্টিমকে উষ্ণতা স্থির রেখে তরলে পরিণত করতে গেলে যে পরিমাণ তাপ নিষ্কাশন করতে হয় তাকেই বলে স্টিমের ঘনীভবনের লীন তাপ। আবার বলছি, উষ্ণতা স্থির রেখে একক ভরের কোনো বাষ্পীয় পদার্থকে তরলে পরিণত করতে গেলে যে পরিমাণ তাপ নিষ্কাশন করতে হয়, তার বাষ্প থেকে যদি আমরা তরল করি তাহলে তাপ নিষ্কাশন করতে হবে মাইনাস তাপ, এই প্রক্রিয়াকে বলে ঘনীভবন। ঠিক আছে, তাহলে এক্সাম্পল দিই, তাহলে জলের বাষ্পীভবন লীন তাপ যা তো মানে বাষ্পের ঘনীভবনের লীন তাপ, বাষ্পের ঘনীভবনের লীন তাপ একই 537 ক্যালোরি পার গ্রাম। এর অর্থ কি, তাহলে এর অর্থ হলো 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার বাষ্প থেকে, এখানে উল্টো হবে, বাষ্প থেকে জল হবে। 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার 1 গ্রাম বাষ্পকে ওই উষ্ণতার 1 গ্রাম জলে মানে ঘনীভবন রূপান্তর করতে 537 ক্যালোরি তাপ নিষ্কাশন করতে হবে। ওকে, আর এসআই সিস্টেমে বাষ্পের ঘনীভবন লীন তাপ 2.26 × 10⁶ জুল পার কেজি। এর অর্থ কি, এর অর্থ হচ্ছে
100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার 1 কেজি জলকে 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার 1 কেজি বাষ্পকে ওই উষ্ণতার 1 কেজি জলে রূপান্তর করতে 2.26 10⁶ জুল তাপ নিষ্কাশন করতে হবে। তাহলে কি দেখা গেল যে জলের বাষ্পীভবন ঋণতাপ যা বাষ্পের ঘনীভবনের ঋণতাপ একই। তাহলে বলতে পারি যে বিশুদ্ধ তরলের ক্ষেত্রে যেমন জল, বিশুদ্ধ তরলের ক্ষেত্রে যেমন এক্সাম্পল দিই, কার ক্ষেত্রে? জলের ক্ষেত্রে কি হয় না বাষ্পীভবনের ঋণতাপ আর ঘনীভবনের ঋণতাপ পরস্পর সমান হয়। ওকে, বাষ্পীভবনের ঋণতাপ সমান কি হয়? ঘনীভবনের ঋণতাপ। তাহলে বিশুদ্ধ তরলের ক্ষেত্রে যেমন জলের ক্ষেত্রে ধরো বাষ্পীভবনের ঋণতাপ আর ঘনীভবনের ঋণতাপ পরস্পর সমান হয়। ঠিক আছে, আচ্ছা আমরা ঋণতাপ বললাম, এই চ্যাপ্টার মেন কি পয়েন্ট ঋণতাপ। ঋণতাপের উপর বেস করে অঙ্ক থাকে, ঋণতাপের আইডিয়া লাগবে। তো অঙ্ক করার জন্য এখানে আমরা একটু ফর্মুলা বলে দিই যে অঙ্ক করার জন্য কি হবে, দিয়ে আমরা নেক্সট ক্লাসে বাকিগুলো বলবো, দিয়ে কিছু অঙ্কও দেখাবো আমরা। তো এখন দেখো অঙ্ক করার জন্য আমরা একটু এখানে স্টেপগুলো বলতে হবে, ধাপগুলো এখানে বলতে হবে, স্টেপগুলো। There are so many steps. Suppose স্টেপ ধরো মাইনাস, ধরো এটা বরফ, সাপোজ -T ডিগ্রি সেলসিয়াস। ওকে, বরফ ধরো এটা -T ডিগ্রি সেলসিয়াসের বরফ। তাহলে এখান থেকে এটা বরফ হবে 0 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এখানে উষ্ণতার পরিবর্তন হচ্ছে, তাহলে ফর্মুলা হবে H = mST। নেক্সট দেখো বরফ থেকে আবার ধরো জল হলো 0 ডিগ্রি সেলসিয়াস জল। দেখো উষ্ণতা পরিবর্তন হচ্ছে না, অবস্থার পরিবর্তন হচ্ছে, তাহলে তখন ঋণতাপ হয় H = mL। আবার ধরো দিস ইজ অলসো ওয়াটার, টেম্পারেচার 100 ডিগ্রি সেলসিয়াস। দেখো টেম্পারেচার বৃদ্ধি হয়েছে, তা টেম্পারেচার বৃদ্ধি হলে অবস্থা পরিবর্তন হয়নি, তাহলে H = mST। আবার যদি বাষ্প করি আমরা, বাষ্প ধরো তাহলে স্টিম বা বাষ্প, তাহলে 100 ডিগ্রি সেলসিয়াস, তাহলে এখানে উষ্ণতা স্থির, তাহলে ঋণতাপ হবে H = mL। এই এসটা হচ্ছে এস, এটা আপেক্ষিক তাপ, এস হচ্ছে বরফের আপেক্ষিক তাপ। এখানে যে আপেক্ষিক তাপ হবে এস আইস, মানে বরফের আপেক্ষিক তাপ। আর এখানে যে ঋণতাপ হবে এল ঋণতাপ, এটা ওয়াটার বা আইস সমান একই। আর এখানে যে আপেক্ষিক তাপ হবে এটা এস, এখানে আপেক্ষিক তাপ হবে বরফের আপেক্ষিক তাপ, এখানে আপেক্ষিক তাপ হবে জলের। তো এস আইস বরফের আপেক্ষিক তাপ কত হয়? 0.5 ক্যালোরি গ্রাম ইনভার্স ডিগ্রি সেলসিয়াস ইনভার্স। আর জলের আপেক্ষিক তাপ কত হয়? সিজিএস পদ্ধতিতে 1 ক্যালোরি গ্রাম ইনভার্স ডিগ্রি সেলসিয়াস ইনভার্স। তাহলে জলের আপেক্ষিক তাপ বরফের আপেক্ষিক তাপের প্রায় দ্বিগুণ হচ্ছে। ওকে, আর এখানে যে ঋণতাপ হবে বরফ গলনের ঋণতাপ, আর এখানে যে ঋণতাপ হবে জলের বাষ্পীভবনের ঋণতাপ। তো এই স্টেপগুলো আমাদের মনে রাখতে হবে। আমি একটু লিখি কি বলছি। ধরো উষ্ণতার পরিবর্তন না হলে, উষ্ণতার পরিবর্তন না হলে এখানে ফর্মুলা কী হবে? H = mL। এলটা হচ্ছে ঋণতাপ, এলটা হচ্ছে কি? ঋণতাপ। ওকে, আর উষ্ণতার পরিবর্তন হলে, তখন কী হবে? H = mST। এস হচ্ছে আপেক্ষিক তাপ, স্পেসিফিক হিট, যেটা আমরা ক্যালোরিতে ডিসকাশন করেছি। আর জলসম দেওয়া থাকলে, আমরা বলেছি জলসম দেওয়া থাকলে সূত্র কি হয়? H = WT,
ডব্লু হচ্ছে জলসম। ওকে, ডব্লু হচ্ছে জলসম, ডব্লু হচ্ছে জলসম। ওকে, তাহলে আমরা জানি এইচ ইকুয়াল টু এমএসটি। তাহলে দেখো তো, জলের যদি স্ফুটন চলে, জলের স্ফুটন চলাকালীন আপেক্ষিক তাপ কত? জলের স্ফুটন চলাকালীন আমরা বলতে পারি, যতক্ষণ জলের স্ফুটন চলছে চলাকালীন এর আপেক্ষিক তাপ কত হয়? আপেক্ষিক তাপ জলের স্ফুটন চলাকালীন এর জলের স্ফুটন চলাকালীন জলের আপেক্ষিক তাপ এস, এস কত হবে? এস হবে এইচ বাই এইচ ইকুয়াল টু এমএসটি। আর স্ফুটন চলাকালীন কি হয় না, উষ্ণতার পরিবর্তন হয় না। উষ্ণতার পরিবর্তন যদি আমরা টি ধরি, টি ইকুয়াল টু 0। স্ফুটন চলাকালীন উষ্ণতার পরিবর্তন হয় না, তাহলে বলতে পারি টি ইকুয়াল টু 0। তাহলে যেহেতু এইচ ইকুয়াল টু এমএসটি, তাহলে এস কত হবে? এইচ বাই এম ইন্টু 0, মানে এইচ বাই 0 মানে ইনফিনিটি। ওকে, অসীম। তো জলের স্ফুটন চলাকালীন আপেক্ষিক তাপ কত হয়ে গেল? অসীম হয়ে গেল। ওকে, তাহলে আমরা স্টেপগুলো বললাম। এবার এখান থেকে যে আমরা একটা অঙ্ক দেখাই তোমাদের, খুব ভালো অঙ্ক, জাস্ট প্রথম অঙ্কটা এটা বলতে হয়, সেই অঙ্ক একটা দেখো। স্টেপ দিয়ে একটা অঙ্ক দেখাই, খুব ভালো অঙ্ক। ধরো মাইনাস, একটা এক্সাম্পল আমার বোর্ডে আছে, এটা দিয়ে অঙ্ক দেখাবো। তা আমি রিমেম্বার করি তোমাদের আরেকবার। উষ্ণতা পরিবর্তন না হলে সূত্র হবে এইচ ইকুয়াল টু এম এল। ওকে, সূত্র হবে এইচ ইকুয়াল টু এম এল। উষ্ণতা পরিবর্তন হলে সূত্র হবে এইচ ইকুয়াল টু এমএসটি। এর লীন তাপ, এস আপেক্ষিক তাপ। জলসম দেওয়া থাকলে সূত্র হবে এইচ ইকুয়াল টু ডব্লুটি, ডব্লু জলসম। ঠিক আছে, তো আমাদের এই স্টেপগুলো ফলো রাখতে হবে। দেয়ার আর সো মেনি স্টেপ, এই স্টেপগুলো অবশ্যই আমাদের ফলো রাখতে হবে। তো এইটা দিয়ে আমি একটা এর অ্যাপ্লিকেশান বলি। আমার একটা অঙ্ক দেখি, ভেরিফাই করি একটা অঙ্ক। সাপোজ একটা অঙ্ক দেওয়া আছে, -10 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার, -10 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার 1 গ্রাম বরফকে, 1 গ্রাম বরফ, ওকে, বরফকে 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার স্টিমে পরিণত করতে, স্টিমে পরিণত করতে কত পরিমাণ তাপ লাগবে? এটাই হচ্ছে আমার প্রবলেম। ওকে, কত পরিমাণ তাপ লাগবে? বরফের আপেক্ষিক তাপ দেওয়া আছে, কত তাপ লাগবে? কত তাপ লাগবে? কী দেওয়া আছে? বরফের আপেক্ষিক তাপ দেওয়া আছে। কী দেওয়া আছে? এস আইস গিভেন 0.5, আর এখানে দেওয়া আছে লীন তাপ মানে এল স্টিম 540, জলে বাষ্প বা এল ওয়াটার, হ্যাঁ, জলে বাষ্পীভবন লীন তাপ 540 ক্যালোরি পার গ্রাম। ওকে, এইটা দেওয়া আছে ক্যালোরি পার গ্রাম। আর বরফে আপেক্ষিক দেওয়া আছে 0.5 ক্যালোরি গ্রাম ইনভার্স ডিগ্রি সেলসিয়াস ইনভার্স। ওকে, তাই এই অঙ্কটা আমরা প্রথমে ট্রাই করি। এটা একদম বেস্ট, মানে এই যে আমার স্টেপগুলো আছে এইটাকে দেখা একদম পুরো ম্যাচিং করা আছে। -10 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার 1 গ্রাম বরফ, দেখো -T ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার বরফ, সেখান থেকে কোথায় যাবে? স্টিম যাবে, স্টিম। তাহলে দেখো এখানে কটা স্টেপ আছে? 1, 2, 3, 4টা, 4টা স্টেপে তার অবস্থার পরিবর্তন হবে। ওকে, আমরা এটাকে একসঙ্গে ফর্মুলা করতে পারি, না আলাদা করে করতে পারি। তাহলে আমরা যদি বলি যে -10 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার বরফকে কি
কী হবে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বরফে পরিণত করতে প্রয়োজনীয় তাপ কত H = mst mটা 1 এসটা 0.5 আর টিটা হচ্ছে উষ্ণতা পার্থক্য মানে -10 থেকে 0 তাহলে পার্থক্য কত হবে 0 - -10 মানে 10 ধরো 10 তাহলে কত হলো 5 ক্যালোরি ওকে নেক্সট স্টেপ ধরো এই স্টেপটা হলো নেক্সট স্টেপ দেখো 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার বরফকে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার জলে পরিণত করতে প্রয়োজনীয় তাপ কত হবে H = ml তাহলে 1 × 80 তাহলে কত হলো 80 ক্যালোরি ওকে নেক্সট দেখো এই স্টেপ 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার জলকে এখন জল হয়ে গেছে 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার জলে পরিণত করতে প্রয়োজনীয় তাপ H = mst তাহলে 1 আপেক্ষিক তাপ জলাপেক্ষিক তাপ দেখো এই স্টেপে 1 আর টিটা হচ্ছে পার্থক্য মানে 100 তাহলে 100 ক্যালোরি ওকে টিটা হচ্ছে উষ্ণতার পার্থক্য এখন কি চলে এসছে 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার জলকে 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার স্টিমে পরিণত করতে প্রয়োজনীয় তাপ H = ml তাহলে mটা 1 আর lটা 540 ক্যালোরি ওকে তাহলে মোট হয়ে গেল 540 ক্যালোরি তাহলে টোটাল তাপটা কত দেয়ারফোর টোটাল মানে হিট হবে এখানে দেয়ারফোর তাহলে মোট প্রয়োজনীয় তাপ বা দেয়ারফোর প্রয়োজনীয় মোট তাপ কত হবে না দেখো 5 + 80 + 100 + 540 এত ক্যালোরি ওকে তাহলে দেন এটা কত হবে 40 তাহলে 45 তাহলে 745 ক্যালোরি ওকে 725 ক্যালোরি 80 40 120 125 725 ক্যালোরি ওকে আমি তোমাদের আজকে বেসিক জিনিসটা বললাম অবস্থা পরিবর্তনে বেসিক জিনিস এই আইডিয়া থেকে যে কোনো প্রবলেম হবে সেট ওয়ানে যেগুলো অঙ্কগুলো আছে আমাদের বইতে ছায়া প্রকাশনী দুয়ারি মজুমদার মাইতি সব অঙ্কই করতে হবে তোমরা কোনো অঙ্ক না পারলে কমেন্টে আমাকে বলবে আমি অবস্থা পরিবর্তনে আরেকটা ক্লাসে কিছু অঙ্ক তোমাদের বলে দেব যেগুলো অঙ্ক পরীক্ষায় আসে খুব ভালো অঙ্ক আজকে এই পর্যন্ত থ্যাংক ইউ